হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছো। করোনার এই মহামারী সময়ে আমরা সবাই ঘরে বসা, তাই ঘরে বসে বসে কিছু জিনিস তোমাদের জন্য চিন্তা করা, তোমাদের যেন ভর্তি পরীক্ষায় এবং একাডেমিক যে বায়োলজি আছে তার ভিতর আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি তাদের একটি চ্যাপ্টার বলো বা একটা পার্ট বলো, জুলজির একটি পার্ট আছে রক্ত সঞ্চালন, মানব শারীরতত্ত্বের একটি পার্ট। এই পার্টটুকুতে আমাদের যে মানব শারীরতত্ত্ব আছে, মানব শারীরতত্ত্বতে অনেক বিষয়ে আছে, তার ভিতরে রক্ত একটি অন্যতম ইম্পর্টেন্ট একটি, বা যেটাকে বলা হয় প্রয়োজনীয় একটি টপিকস। এখান থেকে সকল জায়গায় কোয়েশ্চেন আসতে দেখা যায়, ভার্সিটিতে বলো বা একাডেমিক বা এইচএসসি পরীক্ষাতে বলো, সব জায়গায় কোয়েশ্চেন থাকে। জুলজি অষ্টম অধ্যায়। এখন আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, পড়াশোনা করা বা পড়াশোনার জন্য সময় দেয়া সব কিছুই করতে হবে। তারপরেও কিছু জিনিস আমরা যদি টেকনিক্যালি বা বলো বা সহজ ওয়েতে বুঝে রাখি, তাহলে অনেক সময় পরীক্ষা হলে উত্তর দেওয়াটা সহজাত হয় বা সহজ মনে হয় আমাদের জন্য। এখন মানব দেহে রক্ত সংবহন এই বিষয়টি খুব জটিল একটি বিষয়, স্টুডেন্টদের মনে থাকে না, বা অনেক সময় আমরা এটার জন্য বিরক্ত হয়ে যাই যে আসলে বিষয়টা কি হচ্ছে এখানে। এটাকে আসলে জটিল, কিন্তু আমরা এটাকে সহজভাবে বুঝতে পারি, এবং সহজভাবে যদি বুঝে নিই তাহলে দেখা যাবে যে পরীক্ষা হলে আমি আনসার করতে পারবো, সঠিকভাবে আনসার করতে পারছি। এখন আমরা অষ্টম অধ্যায়ে রক্ত এবং রক্ত সঞ্চালন অধ্যায়ে রক্ত কণিকা বলো বা রক্তের প্লাজমা বলো, লসিকা বলো, হৃৎপিণ্ড বলো, এই সকল নিয়ে আলোচনা করা আছে। তুমি ওইখান থেকে ওই আলোচনাগুলো তোমাকে পড়তে হবে। কিন্তু আমাদের যতটুকু জিনিস আমরা গ্রাফিক্যালি বা বলো বা ইমেজ আকারে মনে রাখতে পারবো, আজকে বা এই ভিডিওতে তোমাদের সাথে ততটুকুই আলোচনা করা হবে। আমি আর কথা বাড়ালাম না, আমরা সরাসরি চলে যাব মানবদেহে রক্ত সংবহন। রক্ত কিভাবে সংবহন হচ্ছে বা আমাদের দেহে কিভাবে প্রবাহিত হচ্ছে। আমাদের দেহে দুই ধরনের রক্ত পাওয়া যায়, একটা হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর একটা হলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আমরা অক্সিজেন গ্রহণ করি, আমরা জানি অক্সিজেন আমরা কেন গ্রহণ করি, সেটার জন্য তোমাকে যেটা জানতে হবে বা তোমরা জানো, সেটা হলো শ্বসনের সময় আমাদের দেহে অক্সিজেন খরচ হয়, বা শ্বসনে আমাদের অক্সিজেনটাকে প্রয়োজন পড়ে জারণ বিক্রিয়ার জন্য, বা জারণ বিজারণ বিক্রিয়ার জন্য এখানে অক্সিজেন প্রয়োজন পড়ে, যেটা আমাদের দেহে শক্তি, শ্বসনের ফলে শক্তি সঞ্চারিত হয়। কিন্তু একই সাথে শ্বসন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখন এই কার্বন ডাই অক্সাইডটাকে আমাদের দেহ থেকে বের করে দিতে হবে এবং আমাদের অক্সিজেন গ্রহণ করতে হবে। এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগের সাথে জড়িত হলো আমাদের ফুসফুস, যার মাধ্যমে আমরা কি করি, ও কার্বন ডাই অক্সাইড আমাদের দেহ থেকে বের করে দেই এবং অক্সিজেন আমরা গ্রহণ করি। তাহলে আমাদের রক্ত সংবহন তন্ত্রে ফুসফুসের একটি ভূমিকা আছে, কারণ আমাদের রক্তটাকে অক্সিজেন সমৃদ্ধ করতে ফুসফুসের কাছে যাইতেই হবে তোমাকে, বা রক্তকে ফুসফুসের সংস্পর্শে যাইতে হয়। আচ্ছা,
তাহলে আমাদের আমরা যেটা জেনে নিই সেটা হলো যে এখানে কিছু প্রয়োজনীয় শব্দের হিন্টস দেওয়া আছে। প্রয়োজনীয় শব্দের হিন্টসগুলো আমাদের একটু আগে থেকেই জানাটা আবশ্যক। যেমন আমরা যেটা জানি সেটা হলো হৃৎপিণ্ড 4টি খণ্ডে বিভক্ত। আমাদের হৃৎপিণ্ড 4টি খণ্ডে বিভক্ত। 4টি খণ্ডগুলোকে আমরা কি কি বলতেছি? আমরা এই দুটা খণ্ডকে, উপরে দুটা খণ্ডকে বলতেছি অ্যাট্রিয়া, নিচের দুটা খণ্ডকে বলতেছি ভেন্ট্রিকল বা নিলয়। অ্যাট্রিয়া বা অলিন্দ, ভেন্ট্রিকল বা নিলয়। আমাদের এই ওয়ার্ডগুলোর যে সাংকেতিক চিহ্ন সাথে লেখা আছে, যেমন অ্যাট্রিয়া এ, ভেন্ট্রিকল বি, এই বিষয়গুলো আমাদের একটু প্রথমে একটু ধারণা নিয়ে নিতে হবে যে আসলে আমরা এখানে ছোট একটি চিত্রতে সম্পূর্ণ বর্ণনাম লেখা তো সম্ভব না, তাই আমরা একটু হিন্টস দিয়ে বিষয়টাকে বুঝে নিব। যেমন ধরেন ট্রাইকাসপিড কভার্টিকা টিভি, বাইকাসপিড কভার্টিকা বিভি, সুপিরিয়র ভেনা কাভা এসভি, ইনফিরিয়র ভেনা কাভা আইভি। এরকমভাবে সবগুলোরই এরকম ছোট ছোট হিন্টস দেওয়া আছে। যেমন ধরেন বান্ডেল অফ হিন্টস বিওএইচ, পার্কিনজে তন্তু পিএফ। এই বিষয়গুলো আমাদের প্রথম একটু আয়ত্ত করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। আমরা এখন সরাসরি আমরা চলে যাচ্ছি যে কিভাবে আমাদের দেহে রক্ত সংবহন বা প্রবাহিত হচ্ছে। যেটা প্রথমে আমাদের লাগবে, আমরা প্রথমে ধরে নিই যে আমাদের দেহে শ্বসন হচ্ছে। শ্বসনের ফলে আমাদের কি হচ্ছে? এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে পরিণত হচ্ছে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, আমাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বানাইতে হবে আবার রক্তটাকে। তাহলে এই রক্তটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? আমাদের নিয়ে যেতে হবে হলো হৃৎপিণ্ড নিয়ে যেতে হবে, তার পরবর্তী ফুসফুসে নিয়ে যেতে হবে। আমাদের হৃৎপিণ্ড হলো পাম্প যন্ত্র, সে আমাদের বডিতে সারা দেহে রক্ত প্রবাহের কাজে জড়িত, তাই তার কাছে আমাদের রক্তটাকে নিয়ে যেতে হবে। পরে তার যেখানে দরকার, যেমন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, তার দরকার হলো ফুসফুসে নিয়ে যাওয়া, সে ফুসফুসে নিয়ে যাবে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত দরকার হলো ফুল বডিতে নিয়ে যাওয়া, সে ফুল বডিতে পাস করবে। হৃৎপিণ্ডের কাজ হলো ফুল বডিতে রক্ত পাস করা। এখন তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে বিষয়টা একটু জানা দরকার, সেটা হলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে হলো শিরা, আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে ধমনী। এই দুটা জিনিস একটু বেসিক জিনিস, এই দুটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে তাহলে আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, যেটা আমরা এখানে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যেটা পেলাম, এই রক্তটাকে আমাদের কি করতে হবে? এখন হৃৎপিণ্ডে নিয়ে যেতে হবে। হৃৎপিণ্ডে নেওয়ার জন্য তাহলে আমাদেরকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যেহেতু শিরা ইউজ করতে হবে। এখন ভেনা কাভা মানে হলো, ভেনিস মানে হলো শিরা, ভেনা কাভা মানে হলো শিরাতন্ত্র বা মহাশিরা। তাহলে আমাদের এই যে এখানে দেওয়া আছে দেখেন, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এন্ড করোনারি সংবহন, এই তিনটা আমাদের হৃৎপিণ্ডের উপরের অংশ। হৃৎপিণ্ডের উপরের অংশ বলতে বোঝাচ্ছে মস্তিষ্ক ধরেন, হৃৎপিণ্ডের নিচের অংশ বলতে বোঝাচ্ছে ধরেন পা। তাহলে আমাদের বডির তিনটা পার্ট করতে পারি আমরা। একটা ঊর্ধ্ব অংশ করতে পারি পার্ট, ঊর্ধ্ব অংশ থেকে একটা শিরা বের হবে, নিম্ন অংশ থেকে একটা শিরা যাবে, এবং হৃৎপিণ্ড তার নিজেরও তো রক্তের দরকার পড়ে, তার নিজেরও অক্সিজেন সমৃদ্ধ রক্তের দরকার পড়ে। যেমন আমাদের হার্ট ফেলিওর কেন ঘটে? হার্ট ফেলিওর ঘটে হলো অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাব হইলে। তাহলে হৃৎপিণ্ড নিজেরও অক্সিজেন সমৃদ্ধ রক্তের দরকার এবং তারও শ্বসন ঘটে। তাহলে শ্বসন ঘটলে এখানেও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে তার ভিতর যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত উৎপন্ন হচ্ছে, তাদেরকেও আমরা কি করব? নিয়ে যাব। তাহলে এখানে তিনটা
আমরা দেখতে পাচ্ছি তিনটা শিরা বের হয়েছে, যাদেরকে আমরা বলবো মহাশিরা। এই তিনটা শিরা যে তিনটা শিরা বের হয়ে চলে আসছে, তাদের তিনটা নাম আছে। যেমন ধরেন ঊর্ধ্ব অংশ থেকে যারা আসছে, ঊর্ধ্ব মানে আমাদের বডির উপরের অংশ থেকে, আপার পার্ট থেকে। কিছু আসছে নিম্ন অংশ থেকে, আমাদের লোয়ার পার্ট থেকে। তাহলে যেগুলো ঊর্ধ্ব অংশ থেকে আসছে, তাহলে ওইগুলাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব অংশ। এটাকে বলা হয় ঊর্ধ্ব মানে কি? সুপিরিয়র ভেনা কাভা, এসবি। নিম্ন অংশ থেকে কোনটা? ইনফিরিয়র ভেনা কাভা, আইভি। এবং করোনারি থেকে কি হবে? তাহলে করোনারি সংবহন। এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কোন তিনটা শিরার মাধ্যমে রক্ত বাহিত হচ্ছে। ঊর্ধ্ব অংশ থেকে সুপিরিয়র, নিম্ন অংশ থেকে ইনফিরিয়র, এন্ড হৃৎপিণ্ড থেকে করোনারি সংবহন। এখানে করোনারি ভেনা কাভা আছে, করোনারি শিরা আছে, এই দুটোটাই একই, তাই আমি এটাকে করোনারি সংবহন বলেও অভিহিত করতে পারি। এখন তাহলে এখান থেকে কি সমৃদ্ধ রক্ত যাবে? সবগুলো দিয়ে যাবে হলো আপনার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে আপনাদের ভর্তি পরীক্ষা হলে কোশ্চেন আসতে পারে যে ঊর্ধ্ব অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কে বহন করে? সুপিরিয়র ভেনা কাভা বহন করে। নিম্ন অংশ থেকে কে বহন করে? ইনফিরিয়র ভেনা কাভা বহন করে। হৃৎপিণ্ড থেকে কে বহন করে? করোনারি সংবহন বহন করে। তাহলে সবগুলাই কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এরা যাবে কোথায়? দেখেন আমি ইন্ডিকেট করে দিছি, ডান এট্রিয়ামে যাবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সকল কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সবাই চলে আসে হলো ডান এট্রিয়ামে। তাহলে আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে ডান এট্রিয়াম কি সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ থাকে? ডান এট্রিয়াম কি সমৃদ্ধ বা কোন ধরনের রক্ত দ্বারা পূর্ণ থাকে? ডান এট্রিয়াম কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ থাকে। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে চলে আসলো। এখন আমাদের যেটা পরবর্তীতে যেটা আমাদের জানার বিষয়, সেটা হলো এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে হৃৎপিণ্ড কোথায় পাঠাবে? ফুসফুসে পাঠাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাকে নিচের দিকে বাহিত করতে হবে। তাহলে আমি এখানে নিচের দিকে বাহিত করব। নিচের দিকে তো এখানে একটা অবশ্যই কি থাকবে? একটা লাইন থাকবে, যে লাইন দ্বারা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিচে আসবে। এই যে লাইন বা সংযোগ পথ, এটার একটা নাম আছে। এটার নাম হলো, এখানে লেখা আছে, আপনি যদি খেয়াল করেন, ট্রাইকাসপিড কপাটিকা। ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা থাকে, তাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ বা ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ বা ট্রাইকাসপিড কপাটিকা। ওকে, তাহলে ট্রাইকাসপিড কপাটিকা দ্বারা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের কোথায় চলে আসলো? ডান ভেন্ট্রিকলে চলে আসলো। এখন এই ডান ভেন্ট্রিকল থেকে আমাদের রক্তটাকে কোথায় নিয়ে যেতে হবে? আমাদের ফুসফুসে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমি কি করি? এখান থেকে একটা লাইন সৃষ্টি করি। আমি একটা লাইন সৃষ্টি করলাম। একটু খেয়াল করেন লাইনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি কালার পেন দিয়ে দাগিয়ে দিয়েছি। এটাকে আমি কালো পেন্সিল, কালো কলম দিয়ে লাগাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা কি করলাম? ডান ভেন্ট্রিকল থেকে রক্তটাকে আমরা ফুসফুসে ট্রান্সফার করলাম। তাহলে
এখান থেকে কি রক্ত যাবে, কি সমৃদ্ধ? অবশ্যই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে। অবশ্যই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখান দিয়ে যাবে। কোথায় যাবে? এরা ফুসফুসে যাবে। এখন এখান যাওয়ার পথে রক্তটা আবার ব্যাক করতে পারে, এদিক থেকে আবার ব্যাক করতে পারে। রক্ত কখনো ব্যাক করা সম্ভব না, সে উল্টা পথে ব্যাক করতে পারে। এজন্য আমাদের এখানে অবশ্যই একটা কি দিতে হবে, একটা কপার টিকা দিতে হবে, যেটার নাম হলো, এখানে একটা কপার টিকা অবস্থান করে। এখন যদি এই কপার টিকাটার নাম আমি বলি, এটাকে বলা হচ্ছে সেমি লুনার কপার টিকা। এসকে অর্ধচন্দ্রাকৃতির সেমি লুনার কপার টিকা এই জায়গাটায় অবস্থান করে, যাতে রক্ত আবার পিছনের দিকে বাহিত হতে না পারে। আসলে গঠনটা এটা এই দিকে এইভাবে না, এই জায়গায় অবস্থান করে। ওকে, একটা সেমিলুনার প্রপার্টিকে এখানে আমরা পাইলাম। তাহলে এখন এই যে একটা নালিকা এখান থেকে বের হলো, এই নালিকার নাম কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। এই কোশ্চেনটা অনেক সময় আসতে দেখা যায় যে এখানে যে আমাদের যে ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পরিবহনের কাজে কে জড়িত, এটার নামটা হলো, যদি একটু ব্যতিক্রম। আমরা কি জানি যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে শিরা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে ধমনী। এই জায়গাটা একটু ব্যতিক্রম। এই জায়গায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করতেছে পালমোনারি ধমনী, পালমোনারি এট্রিও। এটা মাথায় রাখতে হবে, পালমোনারি ধমনী এখানে অবস্থান করতেছে। এটা একটু ব্যতিক্রমী গঠন, এটা মাথায় রাখতে হবে। কারণ কি, এটা একটা ধমনী, ধমনী হওয়া সত্ত্বেও সে কি করতেছে, সে অবশ্যই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করতেছে। তাহলে এটা অবশ্যই একটা ব্যতিক্রম। ওকে, এখন আমাদের ফুসফুস তাহলে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে কি করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিণত করবে। তাহলে অবশ্যই আমাদের এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে কি করতে হবে, আমাদের আবার হৃৎপিণ্ড ব্যাক করাইতে হবে। তাহলে এখানে অবশ্যই কি হবে, এখান থেকে একটা নালিকা বের হয়ে এখানে আসবে, এখান থেকে একটা নালিকা বের হয়ে এখানে আসবে অবশ্যই। এখন এই যে একটা নালিকা বের হইলো, তাহলে এখান থেকে কি সমৃদ্ধ রক্ত অবশ্যই প্রবেশ করবে, এখান থেকে অবশ্যই অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে। আর এই অক্সিজেনটা এই দিক থেকে চলে আসবে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে প্রবেশ করবে। তাহলে আপনাকে কোশ্চেন থাকতে পারে, বাম এট্রিয়াম কি রক্ত দ্বারা পূর্ণ থাকে? অবশ্যই অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সেম ভাবে আগেরটার মতো এটাও নিচে আসবে। এখানে একটা কপার টিকা থাকবে, এই কপার টিকাটাকে বলা হবে বাইকাসপিড ভালভ বা বাইকাসপিড কপার টিকা, বাইকাসপিড ভালভ বা বাইকাসপিড কপার টিকা, ট্রাইকাসপিড টিভি। এখন তাহলে এই এই পথে এই বাইকাসপিড কপার টিকা পথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় চলে আসবে, বাম ভেন্ট্রিকলে চলে আসবে। এখন বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে ফুসফুস, আমাদের হৃৎপিণ্ডের কাজ কি হবে, অবশ্যই কাজ হবে ফুল বডিতে আবার পাস করে দেওয়া, না হলে তো আমরা মরে যাব। তাহলে এখান থেকে অবশ্যই কি হবে, একটা নালিকা বের হবে, যে নালিকাটা আবার হিউম্যান বডিতে এসে যোগ হবে। এই জায়গায় আরেকটা সেমিলুনার কপার টিকা পাবেন আপনি,
এই জায়গায় আরেকটা সেমিলুনার কপাটিকা পাবো আমরা। এই পথে অবশ্যই কি আসবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে। এখন এই যে নালিকাটা, এই নালিকাটাকে কি বলা হচ্ছে? অ্যাওর্টা বা মহাধমনী। এও অ্যাওর্টা বা মহাধমনী, এও বলা হচ্ছে। এটাকে মাথায় রাখতে হবে একটু আমাদের, যে মহাধমনী পথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার বডিতে প্রবেশ করবে। সেইভাবে আবার এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, কার্বন ডাই অক্সাইড এই পথে আবার এখানে যাবে, এখান থেকে এদিকে আসবে। ফুল বডিতে এইভাবে রক্ত সংবহন প্রক্রিয়া চলে আমাদের। এখন এখান থেকে আমাদের আরো অনেক কিছু জানা যাবে। যেমন ধরেন সাপোজ আমি যদি এখানে কোশ্চেন করি, আমরা সেমিলুনার কপাটিকা পাবো কয়টা? দুইটা। বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝে কোন ধরনের কপাটিকা? বাইকাসপিড। ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল ট্রাইকাসপিড। ডান ভেন্ট্রিকল কি সমৃদ্ধ রক্ত থাকে? কার্বন ডাই অক্সাইড। বাম ভেন্ট্রিকল অক্সিজেন। বাম এট্রিয়াম অক্সিজেন। মনে রাখবো আমরা, বাম সবসময় অক্সিজেন, ডান সবসময় কার্বন ডাই অক্সাইড। বামে আমাদের মনে রাখবেন, বামে ব্যথা করে কষ্ট পাইলে, মানে অক্সিজেন যদি না থাকে বামে ব্যথা করে, তাই বামে থাকে সবসময় অক্সিজেন। অক্সিজেন না থাকলে বামে ব্যথা করে, তাই বামে থাকবে অক্সিজেন, ডানে থাকবে কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন আমাদের যে আরো কয়েকটা বিষয় আমরা এখান থেকে জেনে নিতে পারি। আমরা যদি বলি যে এখানে আমাদের দুইটা সংবহন আমরা পাই, মনে রাখতে হবে আমাদের দেহে দুইটা সংবহন আছে। একটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন, আর একটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন। এখন এইখান থেকে সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন আপনি বের করে নিতে পারবেন। আমরা একটু খেয়াল করি যে সিস্টেমিক কোনটা, পালমোনারি কোনটা। মনে রাখতে হবে পালমোনারি মানে হলো ফুসফুসের সাথে সংযুক্ত। পালমোনারি মানে হলো ফুসফুসের সাথে সংযুক্ত থাকবে সে। তাহলে আমরা ফুসফুসের সাথে সংযুক্ত কোনটা কোনটা? এটা এবং এটা। আচ্ছা, সিস্টেমিক মানে হলো সে বডির সাথে সংযুক্ত থাকবে। আমি আবার বলতেছি, সিস্টেমিক মানে হলো বডির সাথে সংযুক্ত থাকবে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সিস্টেমিক মানে কি এবং পালমোনারি মানে কি। তাহলে সিস্টেমিক সংবহনটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। একটু একটু খেয়াল করব আমরা কিভাবে সিস্টেমিক সংবহনটা পাইতে পারি। খেয়াল করেন, দেখো আমরা আমরা প্রথমে যদি সিস্টেমিক বলি বডির সাথে সংযুক্ত, তাহলে বডির সাথে সংযুক্ত লাইন আছে আমাদের এই লাইনটা এবং এই লাইনটা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বডির সাথে সংযুক্ত এই লাইন থেকে শুরু করি। সিস্টেমিকের ক্ষেত্রে এখানে এক দ্বারা শুরু করি। তাহলে আমি যদি লিখি, একটু খেয়াল করবো, আমরা একটু এই পোরশনে লিখছি। পালমোনারি। আচ্ছা, যেটা সিস্টেমিক ফার্স্ট স্টার্ট হয়েছে কোথা থেকে? বাম ভেন্ট্রিকল থেকে। দেন তাহলে কোন পথে আসছে? অ্যাওর্টা পথে এসে আমাদের কোথায় কাজ করতেছে? আমাদের টিস্যুতে বা আমাদের বডিতে কাজ করে তারা কোথায় যাচ্ছে? এই মহাশিরা বা ভেনা কাবা পথে তারা কোথায় আসতেছে? আমাদের ডান এট্রিয়ামে আসতেছে। তাহলে আচ্ছা, আমরা বডি থেকে তাহলে কি ধরতে পারি? মহাশিরা ধরতে পারি। ওকে, আমরা মহাশিরা ধরতে পারি। তাহলে মহাশিরার পরবর্তীতে কোথায় আসতেছে? মহাশিরা থেকে কোথায় আসতেছে? এটা হলো 2, এটা 3, এটা 4,
এখানে 5, এখানে 6, তাহলে আমাদের 4 এ আসতেছে কি মহাশিরা, 5 এ আসতেছে কি ডান অ্যাট্রিয়াম, 6 এ আসতেছে কি ডান ভেন্ট্রিকল। এই যে আমাদের সিস্টেমিক শেষ, এতটুকুই সিস্টেমিক। বাম ভেন্ট্রিকল থেকে শুরু হবে, বাম ভেন্ট্রিকল থেকে শুরু হবে সিস্টেমিক, বাম ভেন্ট্রিকল, দেন আসবে অ্যাওর্টা পথে, দেন আমাদের বডিতে কাজ করবে, দেন এটা কার্বন ডাই অক্সাইড, এতটুকু হলো অক্সিজেন সমৃদ্ধ ছিল, এখন এখান থেকে কার্বন ডাই অক্সাইড বহন শুরু, মহাশয় পথে তারা ডান এট্রিয়ামে আসবে, ডান থেকে তারা ডান ভেন্ট্রিকলে আসবে, আমাদের সিস্টেমিক সংবহন শেষ। এখন তাহলে পালমোনারি, সিস্টেমিকের যে জায়গা থেকে শেষ, পালমোনারি ওই জায়গা থেকে শুরু। আমি আবার বলতেছি, সিস্টেমিক যে জায়গা থেকে শেষ, পালমোনারি ওই জায়গা থেকে শুরু। তাহলে ডান ভেন্ট্রিকলে সিস্টেমিক শেষ হয়েছিল, তাহলে পালমোনারি এখান থেকে শুরু হবে, ডান ভেন্ট্রিকল। তাহলে আমাদের এখানে আমরা এখন কি বলতে পারি, পালমোনারির ক্ষেত্রে এটা 1, দেন হলো 2 হলো পালমোনারি ধমনী। আচ্ছা আচ্ছা, এইটাকে আমি লিখতে ভুলে গেছিলাম, এই জায়গাটা হবে পালমোনারি শিরা, আমাদের যেটা এইটা হবে পালমোনারি শিরা, এই যে পালমোনারি শিরা, এটা বলতে আমি ভুলে গেছিলাম তখন, দুঃখিত। পালমোনারি শিরা, এই যে এটা হলো পালমোনারি শিরা, যেটা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম এট্রিয়ামে নিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে পালমোনারি শিরা। ওকে, তাহলে আমাদের যেটা আমরা ছিলাম, আমরা যে জায়গায়, সেই জায়গা থেকে শুরু করি, ডান ভেন্ট্রিকল থেকে আমরা কোথায় যাব, পালমোনারি ধমনী পথে, পালমোনারি ধমনী পথে যাব, পালমোনারি ধমনী পথে গিয়ে কোথায় যাব, অবশ্যই ফুসফুসে যাব। এটা যদি আমাদের 2 হয়, তাহলে এটা হবে 3 ফুসফুস, 4 হবে হলো পালমোনারি শিরা, যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে আসতেছে। তা পালমোনারি শিরা থেকে কোথায় আসবো, এটা যদি 4 হয় তাহলে এটা হবে কি 5, 5 হলে এখানে কি আছে, বাম এট্রিয়াল, বাম এট্রিয়াল থেকে বাম ভেন্ট্রিকল। খেয়াল করবেন, সিস্টেমিক যে জায়গা থেকে শুরু, পালমোনারি ওই জায়গায় গিয়ে শেষ, আবার পালমোনারি যে জায়গা থেকে শুরু, সিস্টেমিক ওই জায়গায় গিয়ে শেষ। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এটা একটাকে বলা হচ্ছে সিস্টেমিক, আর একটাকে বলা হচ্ছে পালমোনারি। একটু মাথায় রাখতে হবে আমাদের যে এই সংবহনটা কিভাবে হচ্ছে। ওকে, এখন এই জায়গা থেকে আমাদের আরেকটু পড়াশোনা আমরা করতে পারি, সেটা হলো এই যে 4টা প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠের ভিতরে পুরুত্বের দিক থেকে কারা সর্বশ্রেষ্ঠ, বা পুরুত্বের দিক থেকে কে সবচেয়ে বেশি পুরু, কে সবচেয়ে কম পুরু, এটার জন্য আমাদের যেটা বেসিক জিনিস সেটা আমাদের মাথায় রাখলে হবে যে এখানে এই 2টা প্রকোষ্ঠ থেকে রক্ত আসে শুধুমাত্র তার নিচের প্রকোষ্ঠে, খুব বেশি দূরত্ব অতিক্রম করতে হয় না। কিন্তু এই 2টা প্রকোষ্ঠ থেকে একটার থেকে রক্ত যাচ্ছে, যেমন আমরা যদি ধরি ডান ভেন্ট্রিকল থেকে কোথায় রক্ত যায়, ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে রক্ত যায়, বাম ভেন্ট্রিকল থেকে কোথায় যায়, সারা দেহে যায়। তাহলে এই দুইটা কি কাজ একটু বেশি, তাদের চাপটা পড়ে বেশি এখানে রক্তে, তাহলে এই দুইটা একটু বেশি পুরু। কিন্তু এই দুইটার ভিতরে কে বেশি পুরু হবে, দেখেন খেয়াল করেন, এটার থেকে শুধুমাত্র ডান ভেন্ট্রিকল থেকে শুধুমাত্র যাচ্ছে ফুসফুসে, বাট বাম যেটা এটার থেকে যাচ্ছে সারা দেহে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হলো এটা প্রথম পুরুত্বর দিক থেকে
আর এটা হলো দ্বিতীয় পুরুত্বের দিক থেকে, প্রকোষ্ঠ চারটার ভিতরে পুরুত্বের দিক থেকে প্রথম বা সবচেয়ে বেশি পুরু হলো বাম ভেন্ট্রিকল, দ্বিতীয় সর্বোচ্চ হলো ডান ভেন্ট্রিকল। মানে কি, যদি কোয়েশ্চেন থাকে এভাবেও থাকতে পারে, এট্রিয়াম পুরু না ভেন্ট্রিকল পুরু, অবশ্যই ভেন্ট্রিকল পুরু এট্রিয়াম অপেক্ষা। ওকে, এর পরবর্তীতে এখান থেকে আমরা আরো কয়েকটা জিনিস জেনে নিব, এই জায়গা থেকে জেনে নিতে পারবো আমরা। যেমন ধরেন আমরা জানি আমাদের হৃৎপিণ্ডে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স পাই। কিছু কোষ আছে যেগুলা সরাসরি নিজেরাই কি করতে পারে, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই এরা আমাদের হৃৎপিণ্ডকে এরা ইলেকট্রিক সিগন্যাল দিতে পারে। যেমন সাপোজ ধরেন কারো যদি ইলেকট্রিক সিগন্যাল নষ্ট হয়ে যায়, তাহলে আমরা পেজ মেকার বসাই, যাতে পেজ মেকারটা কি করতে পারে, কিছুক্ষণ পর পর ইলেকট্রিক সিগন্যাল দিতে পারে। এরকম কিছু যারা ইলেকট্রিক সিগন্যাল দেয় তাদেরকে আমরা বলি ধরেন জাংশনাল টিস্যু, এবং এই নিয়ন্ত্রণটাকে বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। বইতে আছে মায়োজেনিক নিয়ন্ত্রণ, জাংশনাল টিস্যু। এবং কোয়েশ্চেন থাকে এই জাংশনাল টিস্যুগুলোর অবস্থান কোন জায়গায়। যেমন একটা জাংশনাল টিস্যু আছে সাইনোএট্রিয়াল নোড, সাইনোএট্রিয়াল নোড। এখন সাইনোএট্রিয়াল নোডটা কোথায় অবস্থিত? সাইনোএট্রিয়াল নোডটা কোথায় অবস্থিত? অবশ্যই সাইনোএট্রিয়াল নোডটা অবস্থিত হলো এই জায়গাটায়। সাইনোএট্রিয়াল নোড এই জায়গায় অবস্থিত, একটু মাথায় রাখতে হবে এটা। তাহলে জায়গাটা কোথায়? জায়গাটা হলো ডান এট্রিয়াম এবং সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে। আমি আবার বলতেছি, ডান এট্রিয়াম এবং সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে এসএন অবস্থিত। দেন এটাকে বলা হচ্ছে পেজ মেকার। যেমন আরেকটা পেজ মেকার আছে এট্রিও ভেন্ট্রিকুলার নোড, এভিএন। এট্রিও ভেন্ট্রিকুলার নোড, এভিএন। এটা কোথায় অবস্থিত? এটা হলো ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল প্রাচীরে অবস্থিত, এভিএন। ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল প্রাচীরে অবস্থিত হলো এভিএন, এই জায়গায় অবস্থিত। তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে কোথায় অবস্থিত, ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল প্রাচীরে। দেন যেটা আছে বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ, এটা কোথায় অবস্থিত সেটার জন্য আমাদের যেটা জানার দরকার সেটা হলো বান্ডল অফ হিজ মানে হলো, আমি এখানে প্রকাশ করছি বিওএইচ দ্বারা। তাহলে বিওএইচ কোথায় অবস্থিত? বিওএইচ অবস্থিত হলো আন্তঃভেন্ট্রিকুলার, মানে দুইটা ভেন্ট্রিকুলারের মাঝে যে প্রাচীরটা আছে ওই প্রাচীরে অবস্থিত বিওএইচ, বান্ডল অফ হিজ। এবং আরেকটা আছে পারকিনজি তন্তু, সেটা কোথায় অবস্থিত? সেটাই ফুলটাতে অবস্থিত, মানে নিচের যে ভেন্ট্রিকল আছে এই ভেন্ট্রিকল চালকে বান্ডল অফ হিজ বা সরি পারকিনজি তন্তু অবস্থিত, পারকিনজি ফাইবার, পিএফ। এখানেও অবস্থিত থাকতে পারে পারকিনজি ফাইবার, পিএফ। ওকে, আমরা অনেক কিছু দেখে ফেললাম। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে সেকশনটা দেখতে হবে, আমরা কিছু জিনিস এখানে একটু মুছবো। তোমরা যখন এটা ভিডিওটা দেখবে তখন সাথে সাথে খাতায় নোট করে নেবে, তাহলে অবশ্যই জিনিসগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে বা টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে চারটা, এই চারটার ভিতরে আমরা যে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে, হৃৎপিণ্ডের সংকোচন
প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। এই জিনিসগুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে। হৃৎপিণ্ডের সংকোচন, যেমন ধরেন এখানে যে কোনো ফুলটার সংকোচন সিস্টল, ফুলটার প্রসারণে ডায়াস্টোল। এখন এই ফুলটার প্রসারণ একেবারে হয় না, মানে একই সাথে হচ্ছে না, এক একটার এক এক টাইমে শুরু হয়। এটা যে সিস্টল এবং ডায়াস্টোল, কিন্তু মনে রাখতে হবে যে উপরের পোর্শন, এট্রিয়াম পোর্শন বা অলিন্দ পোর্শন একসাথে সংকুচিত এবং প্রসারিত হবে, এবং এই নিচের ভেন্ট্রিকল পোর্শন তারাও একসাথে সংকুচিত হবে বা একসাথে প্রসারিত হবে। এখন তাহলে কিভাবে কাজগুলো শুরু হয় সেটা একটু আমি দেখব। আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে প্রথমেই শুরু হবে এট্রিয়ামে ডায়াস্টোল, মানে কি এট্রিয়ামে জায়গা লাগবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ভরতে জায়গা লাগবে, তাই এটা কি হইতে হবে? প্রসারিত হইতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এক নম্বরে কি ঘটবে? এক নম্বরে ঘটবে হলো এট্রিয়ামে ডায়াস্টোল, যেটা সময়কাল নেবে 0.7 সেকেন্ড। এর পরবর্তীতে দুই নম্বরে কি ঘটবে? যেহেতু সে প্রসারিত হয়েছে, এখন রক্ত সমৃদ্ধ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখন পূর্ণ, তখন তার দরকার হলো সিস্টোল। এটা সময় নেবে 0.1 সেকেন্ড। এখন সে যখন সিস্টোল সংকুচিত হবে তখন রক্তগুলা কি নিচে পোর্শনে নেমে যাবে, মানে কি ভেন্ট্রিকলে নেমে যাবে। এখন ভেন্ট্রিকলে যখন নামবে তাহলে ভেন্ট্রিকলে নামে গেল, তো ভেন্ট্রিকলে নামার পরে ভেন্ট্রিকলের এখন কি তার দেহ থেকে রক্ত খালি করতে হবে। মনে রাখবেন তার পরবর্তী শুরু হবে ভেন্ট্রিকলের সিস্টোল, যেটা সময়কাল 0.3 সেকেন্ড। এবং 4 নম্বরে যেটা ঘটবে সেটা হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, যেটা সময়কাল 0.5 সেকেন্ড। তাহলে খেয়াল করুন এট্রিয়ামের সিস্টোল এবং ডায়াস্টোলের সময়কাল কত? 0.8 সেকেন্ড। এই দুইটা মিলিত সময় 0.8 সেকেন্ড। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক সময়কাল 0.8 সেকেন্ড। ওকে, আমরা দুইটা শব্দ পাই, একটা হলো লাভ শব্দ আর একটা হলো ডাব শব্দ। লাভ ডাব, লাভ ডাব। এই লাভ ডাব দুইটা শব্দ কিভাবে পাই? লাভ ডাব দুইটা শব্দ পাই হলো যখন লাভ শব্দ করেন, মনে রাখতে হবে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা ও বাইকাসপিড ভালভ বন্ধ হয়, এবং যখন ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ যখন বন্ধ হয়, এখন যখন ডাব শব্দ করে তখন মনে রাখবেন সেমিলুনার কপাটিকা বন্ধ হয়। সেমিলুনার কপাটিকা এই দুটা বন্ধ হলে ডাব, আর এই দুটা বন্ধ হলে লাভ শব্দ হয়। তাহলে লাভ ডাব, লাভ ডাব এই শব্দটা আমরা কেন পাচ্ছি এটা আমরা দেখতে পাইলাম। ওকে, আমরা দেখা যাচ্ছে এখানে অনেক কিছু আমরা পড়ে ফেলছি, এক জায়গা থেকে অনেক টপিকস বা অনেকগুলো বিষয় আমরা দেখে ফেললাম। আপনাদের বা তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের যে কাজটা করা উচিত বা যে কাজটা করা দরকার সেটা হলো তোমরা প্রথমে এটাকে নোট করবে, খাতায় তুলবে, খাতায় তুলে শুরু থেকে স্টার্ট করবে। 2-3 বার প্র্যাকটিস যদি করে ফেলো তাহলে দেখবে যে পানির মতো ইজি হয়ে গেছে, অনেকগুলো বিষয় একসাথে তোমার কাছে চলে আসবে এবং তুমি তখন পারবে। বিষয়টা ইমেজ আকারে মাথায় নিয়ে নিবা, দেখবা যে একটা জটিল বিষয় অল্প সময়ের ভিতরে তোমার মাথায় আসবে এবং তুমি এটাকে পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারবা। পরীক্ষা হলে তুমি এটার থেকে কোশ্চেন আসলে যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবা। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তীতে অন্য কোনো একটা টপিক বা অন্য কোনো একটা বিষয় নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো।
এবং অবশ্যই করোনা থেকে বা করোনার যে স্বাস্থ্যবিধি আছে, করোনা সম্পর্কিত যে সরকারি বিধিনিষেধ আছে, সবগুলো মেনে চলতে চেষ্টা করব এবং সাথে সাথে পরিবারকে সময় দেব। সবচেয়ে বড় কথা যেটা, এখন ভর্তি পরীক্ষার সময়কাল, প্রচুর পরিমাণ ভর্তি পরীক্ষার পড়াশোনার জন্য সময় দিব, তাহলেই দেখবো যে এক সফলতা আমাদের কাছে চলে আসবে। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজ এই পর্যন্তই।